Onay thukti, onay thukti, onay thukti ho, ang nono hamzago. আচ্ছা, গান দেয়া যদি জীবন রে বুঝাইতে চাও তাহলে কোন গানটারে তুমি কইবা? একটা ভুলও প্রেম হইছে, তো ওইটার থেকেও কিন্তু আমার একটা গানেরই সৃষ্টি হয়েছে। আজকে হয়তো বা অরিজিৎ সিং এর জায়গা থাকতে পারলাম এটা। এরকমও কয় যে আরে হ্যাঁ কত বড় সিঙ্গার হয়ে গেছে, হ্যাঁ এত টাকা চার্জেস করে। এখনো ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, দেয়ার আর নো মিউজিক ইন্ডাস্ট্রি। কম্পরকের সঙ্গে বাংলার যে এত সুন্দর মিশ্রণ হইতে পারে আমি কোনোদিন ভাবছি না। কেউ কোনো অনুষ্ঠানেও ডাকতো না। তো রাধে রাধে ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যেরই গর্ব, যে আর কেউ নন, যার সুর আমরা দূর থেকে শুই নাই, আমরা তার চিনা ফেলি, যার শ্যামা সঙ্গীত শোনার পর আমাদের মনে মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়ে যাই আরও বেশি করে। আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের গাওয়া সবচাইতে ফেমাস বা আমাদের পরিচিত বা আমাদের সবচাইতে প্রিয় গানগুলি তার গলাতেই আমরা শুনছি। সে আর কেউ নন, আমাদের কিষান ভাই। নমস্কার তো কিষান ভাই, আজকে আমাদের বার্তালাপ অনুষ্ঠানে তোমার স্বাগতম। আমরা কিন্তু আজকে বার্তালাপে তোমার কিছু না জানা কথা আমরা আজকে আমাদের অডিয়েন্সদের কাছে, যারা আমাদের শ্রোতা আছে তাদের কাছে আমরা তুলে ধরুন। তুমি তৈরি নি? অবশ্যই। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, তুমি যে এত সুন্দর গান গাও, দেখো গান সবাই আমরা অনেক কারোরই শুনি, কিন্তু শ্যামা মার গান যেটা আমাদের সবার কানে আমাদের বাজে, দূর থেকে আমরা যখন গানটা শুনি, তোমার গাওয়া গানগুলি অনেকগুলি গানই আমরা শ্যামা মায়ের শুনছি, তোমার গানগুলি আমরা আলাদাভাবে নোটিফাই করতে পারি যে এটা কিষান ভাইয়ের গাওয়া গান। তোমার এই গানের যখন গাইতে যাও, আমি শুধু একটা জিনিস জানতে চাই যে তুমি শ্যামা সঙ্গীতটা এত কেড়ে তো মানে আমাদের মনে এত জায়গা করে নিছে তোমার। দেখো, অনেক ছোটবেলা থেকেই মানে গান বাজনার প্রতি একটা অন্যরকম ভালোবাসা। আর অ্যাকচুয়ালি ঠাকুরমা ঠাকুরদা তারাই গান বাজনা করতো। তারপরে একদিন ওই ঠাকুমা ভোরবেলা নগর কীর্তনে আমার নিয়ে বাইর হয়, তখন গান গায়, লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। তো ওই মুহূর্তে না আমি ওই লাইনটারে আবার রিপিটেডলি গাই। তো ছোটবেলা থেকেই আমরা কীর্তনাঙ্গিক গান বা শ্যামা সঙ্গীত গাওয়া, বিভিন্ন ধরনের গান বাড়ি ঘরে হয়। আর সেই ক্ষেত্রে বাবাও একটু একটু গান বাজনা করতেন। তো শ্যামা সঙ্গীতের প্রতি ছোটবেলা থেকেই একটা অন্যরকম ভালোবাসা। আর কীর্তনাঙ্গিক গান এসব নিয়ে খুব চর্চা হয় বাড়ি ঘরে। তারপরে তো সঙ্গীত শিক্ষা, কিন্তু কোনোদিন এইটা নিয়ে কোনোদিন ভাবছি না যে শ্যামা সঙ্গীত আমার লাইফে এত বড় একটা জায়গা বানাবো। আর এটা অ্যাকচুয়ালি আমার একার পরিশ্রম না, এটা আমার যতজন শ্রোতারা আপনারা যারাই আছেন, এটা আপনাদের ভালোবাসা আমার প্রতি। কিষান ভাই কিন্তু শুধু আমাদের রাজ্যে না, কিষান ভাই কিন্তু আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে অনেকটি রিয়ালিটি শোর মধ্যে অংশগ্রহণ করছেন। তার মধ্যে একটা শোতে তো আমরা তারে জিতানোর চেষ্টা করছি, কিন্তু সেখানে কিষান ভাই ওইভাবে না গেল, তার গানগুলি কিন্তু আমাদের মনে রয়ে গেছে কিষান ভাই। তার আগে আরেকটা প্রশ্ন, কিষান ভাইয়ের মানে কোন বয়স থেকে তুমি গান গাওয়া শুরু করছো, একদম মানে মনে হয়েছে যে এবার তুমি গান গাওয়া শুরু করবা? এই তো যেটা কইলাম যে ঠাকুমা যখন দেখলেন তখন বাবারা কইলেন যে দেখ রে, হ্যাঁ তো গান গাইতে পারে। তো বাবা মারও একটা ছোটবেলার থেকেই ইচ্ছা, যেহেতু আমরা মানে সাংগীতিক পরিবেশেই বড় হওয়া। অ্যাকচুয়ালি আমার ঠাকুমা একজন গায়িকা। আচ্ছা। তখন তথাকথিত বাংলাদেশের জমিদার বংশের মেয়ে, তো সেই সুবাদে গান বাজনা তো তার ফ্যামিলিতে অবভিয়াসলি হইতো। তো ঠাকুমা গান শিখতেন, ঠাকুমার বড় বোনও গান শিখতেন। আর ঠাকুমার ভাই যিনি আসলেন সেতার বাদক, উনি কলকাতাতেই শিখতেন। আর খুব সম্ভবত ওই তাই না বোধহয় শান্তিনিকেতনে আচ্ছা আচ্ছা শিক্ষা গ্রহণ করছেন। তো ওইটা একটা ফ্যামিলিগত ডিএনেটিক্যালি
হয়। পারিবারিক ভাবে তোমার হ্যাঁ, কাছে এটা গান অটোমেটিক্যালি বাজনাটা এক প্রজন্মের থেকে এক আরেক প্রজন্ম প্রজন্মের থেকে থেকে আরেক আরেক প্রজন্মের তোমার প্রজন্ম। কাছে এবার আমার মায়ের ফ্যামিলিতেও গান বাজনা শিখতো, আচ্ছা। মানে মা শিখতো, আমার উম, দিদা যিনি আছিলেন তাইনে ওই মনসা মঙ্গল গাইতেন। আচ্ছা তারপর আমার বড় মাসি গান শিখতেন। আমি যে স্কুল থেকে স্কুলিং করছি, রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির গাঙ্গাইল রোড, সেখান থেকেই ওই আমাদের যে আশ্রমেই গান বাজনা শিখাইতো। আমার বড় মামা তবলাবাদক ছিলেন। আচ্ছা, তো সেই সুবাদে মানে ওই ফ্যামিলি তাহলে তো ডিএনএটিক্যালি পুরা ফ্যামিলির মধ্যে গান তোমাদের লইয়াই অতপ্রতভাবে রয়ে গেছে ছোটবেলা থেকে। একদম এর জন্যই আমরা তোমার সুরে এত মাধুর্য পাই, যেটা আমরা আলাদাভাবে কানে ভাইসা ওঠে। না, এটা তো অবভিয়াসলি দেখো, শিক্ষা একটা জিনিস, আর এই শিক্ষাটারে তুমি ধরো না, প্রথম দিন একটা বাইক হাতে নিলা বা একটা বাইসাইকেল হাতে নিলা, তো প্রথম দিন তো আর চালানোটা তো আর ইজি না। না না, তুমি প্রথম শিখলা 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 শিখলা, তারপরে হ্যান্ডেলটা কিভাবে ধরতে হয় শিখলা, হ্যান্ডেলটা ধরাকালীন বেলটা কিভাবে বাজাতে হয় এটাও একদিন শিখলা, তারপরে কি করলা, তারপরে ডিফারেন্ট স্টাইলস শিখলা, তার মধ্যে যে এদিকে একটু কার্ভ করলে এই জিনিসটা এদিকে হয়, এদিকে একটু কার্ভ করলে, তো আস্তে আস্তে হয়। এইটাই সিস্টেম। ভালো জিনিসটা শুধু শিক্ষা দিয়েই হয় না, বুঝতে পারছি, এক্সপিরিয়েন্সে হয়। ওইটাই তোমার ছোটবেলা থেকে অভিজ্ঞতাটা তোমার মধ্যে আইতাছে। বড়রার এটা অ্যাকচুয়ালি পসিবল হইতো না হইলে যদি বাবা মা তার পেছনে গাইডেন্স, প্রপার গাইডেন্স, এবং ছোটবেলার থেকেই বাবা মা গান বাজনা নিয়ে প্রচুর গুরুরার কাছে গেছে, মানে আজকে ওনার কাছে মনে হয়েছে যে তাইনের কাছে গেলে আর একটু বেটার, বা ওনার কাছে গেলে আর একটু বেটার, তো এখানে 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 করছে। তারপর বিভিন্নখানে কম্পিটিশনস, ওইখানে নিয়ে যাওয়া, প্লাস তোমার স্টুডিওতে, রেকর্ডিং স্টুডিও, তখন তথাকথিত তোমার 2004 বা 5-এ ফার্স্ট আমার অডিও রিলিজ হয় মা। আচ্ছা, মা গান, আমার গাওয়া গান, নিজস্ব গান। আচ্ছা আচ্ছা তখন আশিস দার স্টুডিও আছিল, তখন বর্ডার গোলচক্কর। আচ্ছা আচ্ছা। তো এটা এই এই অ্যালবামটা রিলিজ করা হয়েছিল ওই মোটর স্ট্যান্ড যে মনসা অডিও, তখনকার মনসা অডিও রিলিজ করছিল এই অ্যালবামটা। আর আমার যতটুকু মনে আছে, গানের লেখা আসলো শিল্পী দাস, আর গানের মিউজিক ডাইরেকশন খুব সম্ভবত আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, বাবা মা তখন থেকেই আমার রেকর্ডিং ব্যাপারটার মধ্যে জড়িত রাখা, কিভাবে গাইতে হয়, তো ওই জিনিসগুলি, তারপর স্টেজে কিভাবে গাইতে হইব, ওইগুলি ট্রেনিং তখন থেকেই। তো এটা না হলে আজকে হয়তোবা এতটা বেটার কিছু করাটা আসলে পসিবল। এটা একটা লং টার্ম প্রসেস, যেটা তোমার ছোট তিলে 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 আজকের কিষান ভাইরা আমরা যেটা দেখতেছি, এটা তিলে তিলে গড়ে ওঠা একজন গায়ক। একদম। আরেকটা প্রশ্ন, তোমার গাওয়া প্রথম কোন গানটা রেকর্ড হয়েছিল কইলাম মা, এই গানটা তো আমরা শুনুম, কিন্তু তার আগে আরেকটা তোমার প্রিয় গান কোনটা, যেটা তুমি মাইন্ডে রাখো, মনে তোমার, যেটা শুনলে অনেক সময় হয় না যে গানটা শুনলে মনটা ভালো লাগে, এরকম কোন একটা গান? ছোটবেলার থেকেই অ্যাকচুয়ালি যেই গানগুলি মানে আমারে খুব প্রভাবিত করছে, যেমন ভজন, কিছু ভজন, মীরা ভজন, मैं गिरधर के घर जाऊं, শুনে দেখো কোনো একদিন। না না, আমরা এখনই একটা অভাবী আমরা এখনই তোমার এই খালি গলা একটু শুনতাম চাইতেছি। আমাদের মাইক্রোফোন অতটা ভালো না, কিন্তু আমরা চাইতেছি কিষান ভাই দুইটা লাইন আমাদের এই ভজনটা একটু শোনাই। তো ভজন তখন থেকে শোনা, আর ভজনের প্রতি একটা ভালোবাসা তখন থেকেই, বাট আমি না একটু পর 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 আমি আমার টেস্ট চেঞ্জ করতে থাকি। আচ্ছা, এটা হইলে গিয়ে অ্যাকচুয়াল কাহিনী, যে ভজন থেকে আমি টেস্ট চেঞ্জ কইরা, বাবা তো তখন কিশোর কুমারজির গানগুলি প্র্যাকটিস করাইতো, আমার পূজার ফুল, ভালোবাসা, এইসব গান। তারপর মেরে সামনে वाली खिड़की, তো এই যে হিউডলিং, হিউডলেলাই হিউডুডু, এইগুলি কারোর কাছে শিখার না। আচ্ছা, এগুলি আমার বাবাই আমারে
প্র্যাকটিস করাই। এগুলো কি বলে, এই যে এইরকম সুন্দর যে এটা মিউজিকগুলি এটা মিউজিক না, এটা অ্যাকচুয়ালি স্টাইল কই আমরা, কিন্তু এটা এই স্টাইলটা কিন্তু গাওয়ার হ্যাঁ, স্টাইল। এটা কিন্তু আমরা এটা কিশোর তোমরা কুমারের গানের মধ্যে বেশি পাই। একমাত্র কিশোর কুমারজি গানই হ্যাঁ। পাইছো। অ্যাকচুয়ালি কিশোর কুমারজি অ্যান্ড আর ডি বর্মন তারা সবসময় এক্সপেরিমেন্টাল, আচ্ছা, দে আর এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। তো তারা সবসময় না ওয়েস্টার্ন কালচারে খুব মানে শুনতো, ওখান থেকে প্রভাবিত হয়ে এসে তারা মিউজিক ক্রিয়েট করতো। বাট ওইটা কপি করতো না, কিন্তু আর ডি বর্মনও কপি করতো না, আর কিশোর কুমারজিও কপি করতো না, বাট স্টাইলটারে নিত। এই যে এটারে হিউডলিং কয়, এটারে এইগুলি করা আর কি। তো এইগুলির প্রতি একটা খুব ভালোবাসা আয়া পড়ছে। এবার এই গান শুনতে 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 হঠাৎ করে একটা জায়গায় আমার আটকায়া যাওয়া, এটা হইল গিয়ে সুফি। এটাও তো আরেকটা ঘরানা। এটা একটা স্টাইল, এটাও একটা স্টাইল। সুফি গাওয়াটা এটা একটা স্টাইল। যেরকম আমরা যারা বাঙালি মতে বা আমরা হিন্দু মতে আমরা যেরকম কীর্তনাঙ্গিক গান গাই, তো তারারও এটা কীর্তনই। আচ্ছা, সুফি ইজ এ কীর্তন। এটা তারার কমিউনিটিতে, মানে আমরা মুসলিম কমিউনিটিতে তারা এটা কীর্তন, যেটা তারার নাম হইলে গিয়ে সুফি, যার মাধ্যমে পরমাত্মার সঙ্গে হ্যাঁ, মানবের একটা বন্ধন একটা হ্যাঁ, এটা সুফি। একটা হ্যাঁ। আর এইটার প্রতি কিন্তু এ আর রহমান কিন্তু আকৃষ্ট হইছিল, তাই কিন্তু হিন্দু। হ্যাঁ, তো তাই পরে এই ধর্মটারে গ্রহণ করছে। তো এই সুফির প্রতি না একটা টান আয়া পড়ছে। এবার আস্তে আস্তে ওই সুফি গানই শেখা। সুফি গানের মধ্যে আমার সব থেকে ফেভারিট গান কৈলাশ খেরজির, ছোটবেলার থেকেই, ওই যে সাইয়া। আচ্ছা, ইটস ওয়ান অফ মাই ফেভারিট সং। সুফি গান তুমি প্রথম কার কাছ থেকে তুমি নিছো, তালিম নিছো? অ্যাকচুয়ালি ত্রিপুরাতে সুফি গান বা এসব গানের কেউ তালিম দিত না। আচ্ছা, বাট কয় যে অনেকের অনেক বিভিন্ন মত। বাট আশেপাশে যখন আজান ফাজান দিত, তো আজান দেওয়ার সময় আমি তার গায়িকীগুলিরে ফলো করতাম খুব। ওই গায়িকীগুলি না, মানে তারার যে গাওয়ার যে ব্যান্ডিংস করার যে কিছু প্রক্রিয়া, ওই প্রক্রিয়াগুলিরে জাস্ট আমি আমার গানে তখন কাজ করাইতাম। যে গানটা শিখছি তার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করতাম আমি আমার মতো করে, সেটা বুঝতে পারছি। তো এটাই অ্যাকচুয়ালি। তার মানে আমরা এমন একজন রে মানে তোমার আজকে বুঝতে পারতাছি যে গায়কির অনেকগুলি স্টাইল আছে, ঘরানা আছে, আর তুমি আস্তে আস্তে নিজেরে একটা করে স্টেপ এইভাবে নিয়ে গেছো। তো তুমি যখন এইভাবে গেছো, দেখো প্রত্যেকটা মানুষের লাইফে আছে শুধু স্টেপে উঠবো এমন না, অনেক সময় অনেক স্টেপ পইরাও যায় অনেকে, তোমার বাধার সম্মুখীন হইতে হইছে। সবসময় যে সব ভালো গেছে আমার মনে হয় না, কিন্তু আমি এখন জানতে চাইতেছি ওই কথাগুলি যে কিষান একা কাটাইছে সময়গুলি, যেখানে তোমার লড়াইটা খুব কঠিন হয়েছে, কিন্তু তোমার পাশে হয়তো কেউ থাকতে পারে, নাও থাকতে পারে, আমরা তো জানি না, কিন্তু আমি জানতে চাইতেছি যে ওই সময়টা কেমনে কাটাইছে। লাইফে একটা টাইম খুব বাজে গেছে, সেই টাইমটা হইল গিয়ে সেটা যখন আমার ভোকাল চেঞ্জ হয় একটা টাইমে। আচ্ছা, ছেলেরার হোক মেয়েরার হোক, ভোকাল কর্ড চেঞ্জ হয়, মেয়ে গলা থেকে ছেলে গলা হওয়া। আরে এটা কি ন্যাচারাল? এটা ন্যাচারাল, এভরিওয়ান। যেটা প্রায় অনেকের 16 বছরে হয়, অনেকের 14 বছর, অনেকের 12-13, যাদের একটু ফ্যাটি হয় বাচ্চারা, ওই ক্ষেত্রে হয়ে যায় অনেক সময়। অনেকে দেখবা অনেক মোটা, কিন্তু গলাটা একদম চিকন। তো এটিরও অনেক ব্যাপার আছে, খুললা কইতে গেলে অনেকটা টাইম। তো এই যে ব্যাপারটা, ওই টাইমটা না, মানে আমি কিছুই করতে পারতাম না, গান টান তো নাই, কেউ কোনো অনুষ্ঠানেও ডাকতো না। মানে তোমার গলার ভয়েস চেঞ্জ হইতেছে তখন, মানে যে গান গাইতে গেলে অবভিয়াসলি গলার মধ্যে একটা মেইল পাওয়ার থাকতে লাগবে, যেহেতু আমার ছেলে গলা,
তো গলাটা ছেলে গলাই হইতে হইব। তো এবার গলাটা কি হইতেছে এ এরকম হয়ে যেতেছে, ব্রেক করতেছে ভোকালটা, গলার ভাঙতাছে অনেক ক্ষেত্রে। তো এখানে আমি হার মানছি না, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ সাউন্ডস শোনা শুরু করলাম। আর পৃথিবীতে তুমি চোখে না দেখাও কানে শুনে তুমি এটা ফিল করতে পারবা, বাট তুমি যদি না শোনো তাইলে হইতো না, তাইলে আবার বুঝতাম, শুনতে লাগবো। তো শোনাটা মাস্ট বি। এই তখন থেকে জার্নি শুরু করলাম শোনার, ডিফারেন্ট টাইপস অফ সংস, ডিফারেন্ট টাইপস জনারে, বিভিন্ন ধরনের গান শোনা, প্র্যাকটিস করা, রেওয়াজটা আরেকটু বোল্ডলি করা। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে রেওয়াজ করতে বসি, জানলার ধারে ইটের ঢিল খাইছি আমি। কিরে পাশের বাড়ির সমস্যা, বুঝতে পারছি কি করতেছে এগুলি, তার কাছে অবভিয়াসলি এগুলি শুনলে এই কি করতেছে কি না, অবভিয়াসলি। তো এটা ফেস করছি। তো আস্তে 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 যখন ভোকালটা মোটামুটি একটা পজিশনে আইলো, এইবার ব্যাপার আয়ে যে তুমি ভালো গাও, শোটও করো, তো শোতে তো কেউ নেয় না, চেহারাটা তখন সুন্দর আসলো। চেহারাও অনেক কিছু ম্যাটার করে, শুধু গানটা ভালো গাইলেই হয় না অনেক ক্ষেত্রে। তো এবার অনেকখানে গিয়া গিয়া এবার শো খোঁজা শুরু করি, আমার একটা গান গাওয়েন। আর এটা তো ছোটোবেলার থেকে মা বাবারা কইরা আইছে, অক্ষণ কি আর মা বাবারা দৌড়াইবো, আর দৌড়াইতো না। তো ওই টাইমে এখানে যাওয়া, দাদা আপনার শোতে একটা গান গায়েন। তখন তো মা বাবারা ভোর 3টা পর্যন্ত নিয়ে বয়ে দিছে, আর তখন তো কোনো টাইমিংস আসলো না, তখন তো ভোর রাত্র অব্দিও প্রোগ্রাম হইতো, 2টা-3টা পর্যন্ত শো হইতো। ওই 2টা-3টা পর্যন্ত আমার মা বাবা নিয়ে বয়ে থাকতো, একটা টাইম গেছে। তারপরে তো নিজে দৌড়ানো, কেউ শো দেয় না। আস্তে আস্তে ছোটোখাটো এই কম বয়সের ছেলেপেলেরা, তখন আমরা মিল্লা সেরা একটা ব্যান্ড বানাই। আচ্ছা, বাংলা রক ব্যান্ড। নাম কি আসলে? এটা তখন আমরা নাম দিছিলাম বেঙ্গল ফিউশন। তো তোমার ওই যারা আসছিল সদস্য, আমরা যারা আসলাম, তো আজকের দিনে কিন্তু তারা দে আর ইন ডিফারেন্ট লাইনস। আচ্ছা, তারা এখন মানে মিউজিক্যালি শুধু আমার একটা মেম্বারই মারা গেছিল। তো হি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড হি ইজ প্লেইং ঢোলক, খুব ভালো ঢোলক বাজাইতো, পারকাশনস প্লে করতো ব্যান্ডে। উনি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। কি করে? হ্যাঁ, তোমার যাই হোক, এটা এখন কইতে গেলে তার ওয়াইফের না, এটা বুঝতে পারছি। তো হে মারা যাওয়ার পরে আমরা ব্যান্ডারে মানে ক্লোজ করে দিতে লাগবে, কারণ ব্যান্ডটা হ্যান্ডেলই করতো হে। আর হেই আমার লাইফে একটা ইন্সপিরেশন, আচ্ছা, বিশাল বড় ইন্সপিরেশন। তার নামটা কি পাওয়া যাবে? হ্যাঁ, নাম হলো গিয়া তোমার প্রীতম সাহা। হি ইজ ভেরি গুড পারকাশনিস্ট ইন আওয়ার ত্রিপুরা। মানে তার প্লেয়িং শূন্যায় এত মাধুর্য আইতো গানের মধ্যে, অটোমেটিক্যালি গাওয়াটা মানে আরও পরিস্ফুট হইতো আর কি। এবার ব্যাপার হইলো গিয়া সেটা আমার যে ড্রামারটা একটু কমজোর, কিন্তু হ্যাঁ ম্যানেজ করে লাইতো। আমার যে কিবোর্ডিস্টটা আসলো, কিবোর্ডিস্ট অনেক সময় ইউজ করতাম, অনেক সময় ইউজ করতাম না, ইফ নিডেড, যদি দরকার হইতো। বাট আমার গিটারিস্টরা তখন নতুন, আজকের দিনে তারা সিভিল ইঞ্জিনিয়ার, তারা চাকরি করে। একজন কাঠালিয়াতে সার্ভিসে, আর একজন ইয়েতে আছে, উদয়পুরে আছে। আমার 2 বন্ধু। তো তারা যথেষ্ট ভালো প্লেয়িং করতো। তো তারপরও ম্যানেজ হয়েছে না, কিন্তু আমরা অনেকগুলি শো কইরা মানুষের মনে জায়গা বানায় দিছি। হে মারা যাওয়ার পরে
তারপরে আমি একটু হতাশ হয়ে গেছি, এমনিও তো কেউ কাজ দিতাছেই না, সৌফও দিতাছেই না। তো ওই যখনই কয়, অনেক সময় কয় আর সেটাও না কইরা দেয়। আস্তে আস্তে কি করি, যারা সাউন্ডে যারা আছে এবার তারার সঙ্গে কিছু তো একটা অনারিয়াম পাইতে হইব, মানে ইনকাম সোর্স তো আনতে লাগবো না, বয়স হয়ে যেতেছে এখন, কলেজ লাইফস্টাইল, তোমার মাধ্যমিকের পরেই আমি মিউজিক কলেজে জয়েন করি। তো পড়াকালীন বাবা যাই দিত কিন্তু সবটা তো আর বাবার কাছ থেকে নেওয়া যায় না, কারণ বাবার একটা সাধারণ পানের দোকান, এটা দিয়েই সংসার রুজি রুটি। তো বাবার কাছে এত বেশি চাওয়া চাই এটা আমার কাছে ভালো লাগতো না। এটা 2014 বা 15 কথা কইতাছি। তখনে শুরু করি যে বাড়ি ঘরের অনুষ্ঠানগুলি, ওই থাকে না বৌভাতের অনুষ্ঠান, অনেকে কয় যে এগুলি ভালো না, কিন্তু আমার কাছে তখন এটা প্র্যাকটিসেরও একটা স্টেজ মনে হইতো, একটা প্র্যাকটিস প্লেসও মনে হইতো। তো তখন কি করলাম, কিছু কিছু ব্যান্ড আছে যারা এত রিনাউন্ড না, বাট তারা লোকের শো করে আমার প্র্যাকটিসটা হয়ে যেত গা, প্লাস আমার স্টেজ এক্সপিরিয়েন্সটা হইতো। তারা লোকে যাইতাম শো করতে যাওয়ার সময় এমনও কিছু প্রোগ্রাম হয়েছে যেখানে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে সাউন্ডের কাজ করে দিছি, হয় না তারার কাছ থেকে আমি একটা অনারিয়াম পাইতাম, কইতাম দেয়া দিও আমার একটা 200-300 টাকা। তখন গান গাইলে দিত 500 টাকা আমারে। সঙ্গে অনেক সময় কি করতাম, গিটারও বাজাইতাম। গিটার কিন্তু কারোর কাছে শিখছি না, বা পিয়ানো কারোর কাছে শিখছি না। ইফ তুমি যদি কও যে ওখানে রেকর্ডিংয়ের মিউজিক এক্সপিরিয়েন্স বা যে যাই করতেছি, মিউজিক ক্রিয়েট করতেছি, সব কিছু নিজের থেকেই, কেউ আমার এই বিষয়টা কেউই আমার শেখাইছে না। তখনই কি করতাম, প্রোগ্রামে গিটারও বাজাইতাম, গিটার বাজাইলে আরও 300 টাকা দিত, 5-3 800 টাকা, আর এদিকে সাউন্ডের থেকে পাইতাম 200 টাকা, 1000 টাকা। এই ইনকাম দিয়া এবার কি করলাম, আস্তে আস্তে ওই যে প্রীতম মারা গেছে, তে মারা যাওয়ার 1-2 দিন পরেই আমি গান লেখা শুরু করি। প্রথম গান তারে নিয়েই লেখা, এটা আমি রিভিল করতাম না, যদিও এটার কনসেপ্টটা টোটালি রেডি হইতেছে আমার। আমি এত বছর ধরে আমি এটা কমপ্লিট করতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু এই গানটা আমি করুম। ফিরিয়ে দাও আমার বন্ধুকে, এই গানটা আমার লাইফে আরেকটা প্রিয় গান, যে গানটা আমার নিজস্ব গান। তারপরে আস্তে আস্তে কি হলো, মানে এটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জাগলো যে নতুন নতুন গান বানাই, আজ থেকে নিজের গান হইব, নিজের গান গামো স্টেজে, মানে এটা একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে গেল যে নিজের গান, নিজের সুর করা, এটার প্রতি একটা আস্তে আস্তে আইলো। তো আস্তে আস্তে গান তৈরি করলাম 2016 থেকেই। তোমার আমার প্রথম গান বাইর হয় মেহেরবা, যেটা অনুপম গোস্বামীর সঙ্গে করি। অনুপম গোস্বামী খুদ নিজে এটার মধ্যে অ্যাক্টিং করে। আর আমরা এই গানটা, আমি তখন এই দিনও, যেদিন আমার এই গানের রেকর্ডিং, এদিনও আমার কষ্ট করতে লাগছে, পয়সা টাকাটা ইনকাম করতে লাগবো। তার লিগা রবীন্দ্র ভবনে একটা শো আসছিল, এই দিন আমার পেমেন্টটা একটু বেশি আসলো, এদিন আমার পেমেন্ট আসলো 1000 টাকা। কিন্তু তারারে আমি কথা দিছি যে আমি গানটা আজকেই রেকর্ড করব। কই যাইতে লাগবো, কৈলাসহর, তাপসধরের বাড়িতে। কৈলাসহর যাইতে হইব, তার আগে আবার এখানে অনুষ্ঠান। এইবার প্রায় মোটামুটি এখান থেকে অনুষ্ঠান করে বাড়িতে আমার 2টা-2:30 বাজছে। এখান থেকে দৌড়ায়া এই ব্যাগ ফ্যাগ নিয়েই আমি রাধানগরে যাই। রাধানগর থেকে এবার বাসে উঠা সেটা গিয়া নামি তোমার মানিক ভান্ডার থেকে আবার একটা অটো নিয়ে আসি, আবার এরার পার, ওইখান থেকে আবার একটা গাড়ি তো নাই, লাস্ট বাস তখন পায়া, লাস্ট বাসে গিয়া পৌঁছাই। এইবার তো পুরাটাই রেস্টলেস, কিন্তু তুমি কিন্তু একবারও আমার গানে কিন্তু খুঁজা পেতে না এই জিনিসটা। আমি রেস্টলেস, মানে আমি জাস্ট আমার কষ্টটা আজ পর্যন্ত আমি কোথাও রিভিল করছি না যে আমার কষ্ট হইতাছে। আমার কোনো কষ্টই নেই লাইফে কোনো কষ্ট বলতে কোনো জায়গায় নেই, কষ্টের কোনো জায়গা নেই। হ্যাঁ, কষ্টের জায়গা আছে, কোন জায়গায় আছে? আমার গানের মধ্যে। তুমি আমার বড় মা শোনো,
মা ত্রিপুরেশ্বরী শুনছি। তুমি আমার কষ্ট খুঁজে পাইবা হ্যাঁ। আর সত্যিকার সত্য কথা, আমারও এখন শরীরে গা কাটা দেয় যে আমি অক্ষণ পর্যন্ত তারার লগে কাজ করছি, কিন্তু বিশ্বাস করতে না, একটা গান তৈরি করতে আমার অন্য গানগুলি তৈরি করতে যেখানে ঘন্টার পরে ঘন্টা দিনকে দিন লাগছে, সেখানে বড় মা আমার গান বানাইতে 10 মিনিট লাগছে। অনলি 10 মিনিটস আই হ্যাভ। বড় মা গান বানাইতে আমার 10 মিনিট মার লাগে, কৃপা। ঠিক আছে। ইভেন গানের যে নামটা, এটা কিন্তু এই নাম আসলো না, আচ্ছা গানের নাম আসলো মা কালী। আচ্ছা আচ্ছা। তারপরে চিন্তা করলো তারা যে মা ত্রিপুরেশ্বরী করব। আমি হঠাৎ করে তারারে কইলাম, মানে আগের দিনই রাত্রেবেলা, মানে গানটা যখন মায়ার মায়ায় পড়ি, ওই খাটের মধ্যে মাথা দিয়ে বর্মা বর্মা বড়মা, হ্যাঁ গানের নাম বড়মা, এটাই প্ল্যান। এই কারণে এটা আমার কাছে মানে পরবর্তী সময়ে আজকের দিনে দাঁড়ায় আমার ফেভারিট গান, যেটা আমি মঞ্চেও গাই। বড় মা বড় তোমার যে দেওয়ার নাম। হ্যাঁ, বড় মার 2 লাইন এটা হয়ে যায়, আপনারা একটু শুনতে চাই, আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছে তারাও শুনতে চাইতেছে। জবার মতো থাকবো পরে তোর 2 রাঙা চরণ ছুঁয়ে, এ জনমের সাধনা তুই বুঝবো রে চোখ কালি বলে, তুইও যদি ফেরাবি মা তোর ছেলেটা দেউলিয়া, জানি আমি তুই দরদি, মা সন্তান ফেরায় না, বড় মা আমার মা, জয় কালী 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 সবার মা। এইরকম একটা গান শোনার পর মনটার মধ্যে এত আনন্দ হয়, মানে কোয়ার মতন না। তো ভাইরে অনেক অনেক ধন্যবাদ যে এইরকম একটা গান আমি লাইভ এইভাবে শুনতে পারলাম। তো পার্সোনালি তোমার অনেক অনুষ্ঠান আমরা শুনছি, কিন্তু স্টেজের থেকে, কিন্তু পাশাপাশি বসে এরকম শোনার সৌভাগ্য আমার আজকে হয়েছে। তোমারে আমরা অনেকে কাছের থেকে চিনি বা আগের থেকে চিনি, কিন্তু অনেক মানুষই কিন্তু তোমার অনেক রিয়ালিটি শোর মধ্যে থেকে বা শোর মাধ্যমে তোমার চিনে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতাম, এই রিয়ালিটি শোগুলি তোমার মতে কতটা রিয়েল? আচ্ছা, এই জিনিসটা আসার আগে আরেকটা কথা কই, আমারে রিয়েলিটি শো দিয়া কেউ চিনছেন না। আমারে যখন যে চেনার, সে আমার গানেই চিনছে। এবার কয়জন জানে যে আমি অলরেডি বলিউডে গান গাইছি? হারি এটা আমি আজকে জানতাছি। তো আমার অলরেডি বলিউড সিনেমাতে গান আছে, আর এটা আমার নিজস্ব গান, কি যেটা টি সিরিজের লঞ্চ হয়েছিল। আচ্ছা বঞ্জারা কয়া গানের নাম। মুভিটা লঞ্চ হয়েছিল না, লাল সরকার। আচ্ছা। তো বাট আমি যারা সঙ্গে কাজ করে আইছি, বোম্বের যারা প্রডিউসাররা আছে, বাবুল সুপ্রিয়দা আসলো তখন, সঙ্গে গান গাইছে অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ আর্টিস্ট। আমি কোনো অন্য কোনো বিষয়ে যাইতাম না, বাট আর্টিস্ট হিসাবে বাবুল সুপ্রিয়দা অবভিয়াসলি এত গান গাইছে ভাই, ছোটবেলার থেকে শুনতাম। চাঁদ সিতারে ফুল আর খুশবু, বাপ রে বাপ। তো মানে ওনার সামনাসামনি একসঙ্গে কাজ করা এটা বিশাল বড় পাওনা। তখন তখন সেদিনও আমি কোনো অনারিয়াম নিছি না, আচ্ছা আমার কোনো চার্জেস আসলো না যে আমি গান গাইছি, বলিউড হোক টলিউড হোক যেখানেই হোক। পরবর্তী সময়ে কিন্তু আমার 2টা গান আছে যেটা জি মিউজিকের সঙ্গে করা, একটা রিদি আর একটা গান। এই 2টা গান কখনো তারা কিন্তু সিরিয়ালসে চালাইতেছে, ইউজ করতেছে, বাট এটা কিন্তু রিয়েলিটি শো দিয়ে আমার আইছে নাকি? না না তুই এটা আমার কাজের মাধ্যমে কাজ আইছে, আমি এই কাজটা জানি, এই কাজটার কারণে এই কাজটা আইছে। এবার আই রিয়েলিটি শোতে।
যে 2009-এ তখনকার দিনে কিন্তু সিডি পাঠানো হইতো, মানে তুমি যে গানটা গায়া তুমি সিলেকশন পাইবা, তুমি আমরারে সিডি পাঠাও। তখন বাবা মা কি করছে, আগরতলাতেই একটা স্টুডিওতে, কৃষ্ণনগর স্টুডিওতে রেকর্ডিং করানোর পরে ওই সিডি ক্যাসেট করে বাইরে পাঠাইছে, সিলেকশন হয়েছে কিষান দাস, লিটল চ্যাম্পস। যেই বছর হেমন্ত, না ওই বছর হ্যাঁ হেমন্ত ব্রিজবাসী উইনার হয়েছিল 2009-এ। একসঙ্গেই আমরা কলকাতা অডিশন দিলাম, ওইখান থেকে ফেরত আইতে লাগলো। ওইখানে কিছু কিছু বিষয় আছে যেখানে এডি এডি একটু ডার্ক রিয়ালিটি তখনে আসিল, যে তোমার ড্রেসিং সেন্স, তোমার লুকস, ইভেন তোমার মা বাবার লুকস, আচ্ছা সব ম্যাটার করে। মা বাবা শাড়ি পরলে হইতো না, তোমরা জিন্স পরতে লাগবো, আরে বাবারা একটু স্টাইলিশ হইতে লাগবো। এডি লইয়া সেটা কনসেপ্ট হইব তোমার নিয়ে, সেটা একটা পুরা মোটামুটি 14-15 পাতার একটা স্ক্রিপ্ট। তো অবভিয়াসলি ये तो रियलिटी शो नहीं हुआ, হ্যাঁ স্ক্রিপ্টেড, এটা স্ক্রিপ্টেড শো। বাট একটা স্ক্রিপ্টেড শো করতে যতটুকু পরিশ্রম হয়, লাইভে কিন্তু এই পরিশ্রমটা হয় না। লাইভে কি হইলো, গাইলো, যেটা আগে হইতো 2001-2-এ যেটা হইতো, তখন শ্রেয়া ঘোষাল যখন স্টেজে গান গাইতেছে জিটিভি সারেগামাপাতে, এগুলি সব আসলো কি তো ডাইরেক্ট লাইভ। যেটা হইছে সেটা তুমি মানে দেখতে পাইতাছো যে এটা লাইভই হইছে, তার প্রত্যেকটা কথা কোনোটাই কিন্তু স্ক্রিপ্টেড না, কিন্তু পরবর্তী সময়ে এটা স্ক্রিপ্টেড করতে বাধ্য হয়েছে, প্রত্যেকটা সাজাতে গুছাইতে লাগে। বাট আমি লাস্ট যেটা আমার রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপা, দেখো অনেকে অনেক রকমের মন্তব্য করছে, কত টাকা দিছস, টাকা চাইছে না তোর কাছে, টাকা তো চাইবই, আমার কাছে চাইছে। আমি যখন গেছি তখন কিন্তু আমরা যখন ডাকাইছি একটা রুমে, তোমরা বলো, আমরা যে ডাইরেক্টর, যে তোমাদের কার কত টাকা দিতে হয়েছে, আমি এখনই তোমাদের ডাবল টাকা দিয়ে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বলে দিতে পারো। কেউ যদি টাকা পয়সা দিয়ে এখানে এসছো, তাহলে আমি রিটার্ন ব্যাক করে দিচ্ছি টাকা, তোমরা বাড়ি চলে যাও। আমার এখানে যেন পরবর্তী সময়ে যেন এটা নিয়ে কেন কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। সিম্পল এবং বেস্ট পলিসি, ঠিক আছে, যে এখানে টাকা পয়সা দেওয়া কোনো কিছু হয় না, যে যার ট্যালেন্টেই আজ্ঞায় আয়। আর সব থেকে বড় ব্যাপার হইল গিয়ে টিআরপি। তোমার টিআরপির উপরেই ডিপেন্ড করবো যে তুমি কতটুকু আজ্ঞায় নিয়ে যাবে শোটা। এবার অবভিয়াসলি শো তো চালাইতে লাগবে, এবার শোর ইনকাম সোর্স কই থেকে, শোর ইনকাম সোর্স তো অবভিয়াসলি ওই টিআরপির উপরে, প্লাস যারা প্রমোশনের লিগা টাকা দেয় ওইগুলিই তো না, ওইগুলি দিয়ে তো একটা শো চলতো না। জাজেসরা যারা বয়ে দিছে তার কস্টিং খরচা আছে। তুমি জানো এই লাস্ট রিয়েলিটি শো যেখানে আসলাম, প্রত্যেক মাসে আমরা যারা আসলাম আমরা 15,000 টাকা করে দেওয়া হতো, এটা একটা স্পন্সরশিপ, ওইখান থেকে আমরা 15,000 টাকা মাসিক ভিত্তি একটা দিত, ঠিক আছে, একটা স্কলারশিপের মতো। তুমি আসো এখানে, এটা পারিশ্রমিক না, স্কলারশিপ। তো আমরা এই অ্যামাউন্টটা দেওয়া হয়তো। এখানে জাজেসরা আছে, জাজেসের পেমেন্ট আছে। এখানে যারা ক্রিউ মেম্বার্সরা আছে, যারা সারাটা দিন পরিশ্রম করে একটা সেট বানাইতে কত কত লাখ লাখ টাকা খরচা হয়, জেনারেটর দিয়ে সেটা টোটাল সেট আপটার মধ্যে সাপ্লাই হইতে আছে, এনার্জি সাপ্লাই হইতে আছে, ওইটার কস্টিং কতগুলি, তোমার সেন্ট্রাল এসি, মিউজিশিয়ানস প্রচুর, বাইরে বাইরের থেকে মিউজিশিয়ানস আইতাছে, তারার কস্টিং খরচা হিউজ।
হিউজ রিয়েলিটি শো। অনেকে কয় যে এগুলি ফেক, এই সেই ওই না, বাট যে একবার যায় সে সত্যটা জানে না। রিয়েলিটি শো রিয়েল না হইতে পারে, কিন্তু স্ক্রিপ্টেড হইলেও পরিশ্রম প্রচুর আছে। হ্যাঁ, পরিশ্রম প্রচুর। লাইভে অতটা পরিশ্রম না, যেটা স্ক্রিপ্টেডের মধ্যে থাকে। যেমন রেকর্ডিং এ কি হয়, আমরা যেরকম নর্মালি রেকর্ডিং এ বই, তখন কি করি আমরা কাট টু কাট করতে পারি, বাট যখন স্টেজে উঠা গানটা গাই তখন কি কই, না না হ্যাঁ দাঁড়াও একটু রেস্ট নেই তারপরে আবার গাই, ওইটা তো হইতো না। ওইটা টানা পুরাটাই করতে লাগবে, তো এটাই অ্যাকচুয়ালি। আচ্ছা, গান দেয়া যদি তুমি জীবন রে বুঝাইতে চাও, তাহলে কোন গানটারে তুমি কইবা বা গাইবা তুমি, যে একটা গান দিয়ে তুমি জীবনটারে পুরাটা বুঝাইতে চাইতেছ? এই গানটা আমার জীবনের খুব একটা মানে ক্লোজ সং, এটা সবার শোনা গান। আমার বাবা মানে অনেক সময় গাইতো, তখন তো আর বুঝতাম না গানের মিনিং, তো আর বুঝতাম না না, কিন্তু আমার মা খুব মিনিং বোঝাইতো। মা ছোটবেলার থেকেই আমার গানের মিনিংটা বুঝাইতো, আর আমার বাবা গানের সুরটার প্রতি ধ্যান ধারণাটা করাইতো, যে এইভাবে এইভাবে গাইতে লাগে, এভাবে এইভাবে, এদিকে সাইকেলটা একটু নিতে লাগে, এইদিকে করতে লাগে। তো जिंदगी के सफर में गुजर जाते हैं जो मक्का, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मक्का, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। তো এটা একটা এরকম মিনিংফুল গান, যেখানে না তোমার চলার পথের যত কথা আছে এই গানটার সঙ্গে জড়িত হয়ে যাবে। আখ ধোকা হ্যায় ক্যা ভরসা হ্যায়, প্রত্যেকটা জিনিস চোখের উপর সব বিশ্বাস করো না। তো এই গানটা অ্যাকচুয়ালি একটা টোটালি লাইফ রিলেটেড সং। বুঝতে পারছি। এরকম আরও প্রচুর গান ইভেন আমি রিলেট করতে চাইলে তো এই যে আমার যে লাস্ট মা ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরেশ্বরী যে গানটা, ওই গানটাও লাইফ রিলেটেড গান। যেমন তোমরা জানো কি না কইতে পারি না, এই প্রথম ত্রিপুরার হইয়া প্রথম আমি অ্যাজ এ মিউজিক কম্পোজার কাজ করছি। আচ্ছা, 10টা গান এসবিএফ এর সঙ্গে। এসবিএফ মিউজিক তোমরা নাম শুনছো? শুনছি। তো এসবিএফ মিউজিকের সঙ্গে 10টা গান কাজ করছি, 10টা মায়ের গান। আচ্ছা, শ্যামা সঙ্গীত। এটা কিন্তু রিয়েলিটি শো দিয়ে আইছে না আমার, হ্যাঁ বুঝতে পারছি। এটা আইছে আমার ওই যে মায়ের কাজগুলি দিয়া। এবার তার মধ্যে একটা গান আমার নিজের গান। আচ্ছা, এই গানটা লিখছিল উজ্জ্বল ভট্টাচার্য, যে বড় মা গানটা লিখছে। তো হঠাৎ প্ল্যান, উজ্জ্বল তোমার গানটা ইউজ করতেছি। হ্যাঁ দাদা, আর করো না, তুমি ইউজ করতেছো তো ভালোই। আমি বলছি না, তোমার এগ্রিমেন্ট পাঠাইছি। আর দাদা এটা করতে আবার কি এর এগ্রিমেন্ট? আমি বলছি গানটা এসবিএফ এ যাইব। মানে হ্যাঁ জাস্ট মানে খুশি, মানে খুব খুশি। তো গানটা শুনে দেখো কোনো একদিন, সব জায়গাতেই আছে। নিজের বলে নেই মা কিছু, যা আছে তোরই দান। মানে খুব সুন্দর গান। নিজের বলে নেই মা কিছুই, যা আছে তোর সবই দান। পুরা গানটার মধ্যে একটা এরকম ডিভোশন, মানে আমি আর কোনোখানেই খুঁজে পাই না। এই যে আগামী আরো 2টা আমার মায়ের গান আইব, এটা কবে আইব? এটি এরই মধ্যে রিলিজ করুম একের পর এক। তো এই 2টা গানের মধ্যে আমার সত্যি আমার কোনো ছোঁয়া নাই। আমি জাস্ট এই লাস্ট কয়েকদিন আগেও একটা গান কম্পোজ করতে বসি। এবার একটা ছেলে আমার কাছে আইছে, কইছে আমার বাবার শেষ ইচ্ছা যে আমি যে গান লিখি, মায়ের গান লিখি, এগুলি তোমারে দিয়ে একবার গাওয়াই। হের বইটা অথচ কলকাতাতে পাবলিশ করা, রণজিৎ চক্রবর্তী ছেলেটার নাম। হি ইজ ভেরি গুড রাইটার, গুড লিরিসিস্ট। তার 58টা গান লেখা। তো এখান থেকে একটা লিরিক্স নিছি, নিয়ে আমি জাস্ট বইছি কম্পোজ করতে।
হইতাছেই না, দিনের পর দিন যাইতেছে ওই সেম ভাবে, দিনের পর দিন যাইতেছে, হইতাছে না। এবার না মানে কাজ করতে বসি, মানে মনোযোগ হারায় যেতেছে, হইতাছেই না। কোনো মতে করছি, একটা কম্পোজ রেডি করছি, করার পরে কি হয়েছে, আমি কইছি নো, আমার ক্লায়েন্টের কইছি দেখো শোনো কেমন লাগে, ঈশানদা ভালোই লাগতেছে বাট আগের ছোঁয়াটা পাইতাছি না। বইছি, আমি জাস্ট চোখটা বন্ধ করে আমি জাস্ট ইমাজিন করছি যে মা এতগুলি গান কেমনে বানাইছি আমি। চোখটা খুলছি, তুমি বিশ্বাস করতে না, জাস্ট কিডা ধরছি, কিডা ধইরা জাস্ট শ্যুটটা লাগাইছি, বাকি শ্যুটটা অটোমেটিক্যালি কমপ্লিট। এবার এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এবার এটারও হুক লাইন ক্রিয়েট হইতেছে না। আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করি হঠাৎ করে আইছে যে ওই শ্যাম সুন্দরী কয়ে একটা মায়ের মন্দির। এবার আমার যে ক্লায়েন্ট কইতাছে আমি বানায় তো দিছি শ্যাম সুন্দরী কয়াসিরা, তো শ্যাম সুন্দরী কইয়া যখন এইটার হুক লাইন বানায় দিছি যে গানের নাম শ্যাম সুন্দরী হইব, শ্যাম সুন্দরী তুমি এই নাম কেমনে ভাবলা? আমারে তো শ্যাম সুন্দরী মন্দির থেকে কইলো যে যদি হয় এবার একটা শ্যাম সুন্দরী নিয়ে গান বানান। কিভাবে লাগছে? মানে আমি অখন কইতাছি কিন্তু আমার ভিতর থেকে মানে ধাক 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 করতেছে। বিশ্বাস করতে না, ইনস্টাগ্রামটা প্রথম স্ক্রোলটা করার পরেই শ্যাম সুন্দরীর একটা ছবি দিয়ে সেটা একটা ভিডিও বানানো আর কি। আমি কই গানের নামটা এবার শ্যাম সুন্দরী করব, বিভিন্ন নাম দিয়েই তো করতেছি, আর একটা নাম প্রচুরবার ইউজ হইছে তো। এবার প্রথম প্ল্যান করছিলাম সরসীমা, যেখানে মায়ের যে 16 বছর বয়সে যে নামটা ক্রিয়েট হয়েছিল মা ত্রিপুরেশ্বরীর যে সরসীমা, এটাই প্রথম ভাবছিলাম। তো এটা এমনভাবেই সাজ্জা গেছে গা। প্লাস আমি যখন গায়া দিছি তখন গানটার শুধু ফার্স্ট স্থায়ীটা আর আন্তরাটাই আসলো, সেকেন্ড আন্তরাটা আসলোই না বইটার মধ্যে। বাট যখন গানটা কমপ্লিট করতেছি, প্রথম অন্তরাটা গাইলাম, সেকেন্ড যখন সঞ্চারিটা বা ইয়েটা আবকটা গামু, আমি এখানে লাইন করতে গাইলো, এর আগে তো আমি এখানে লাইনই দেখছি না। তো দ্যাট মিনস মানে পুরাটাই মায়ের সাজানো জিনিস। এই কারণে আমি কিন্তু একের পর এক যে গান তৈরি করতেছি, প্রত্যেকটা মায়ের যতগুলি গান হইতাছে এটি সব মাই করতেছে। এটার মধ্যে আমার কোনো হাত নাই, আমার মাই তোমার যা করাইতেছে মার গানগুলি। তা আমরা শুনতাছি মা কিভাবে মার জন্য গানগুলি যে আমাদের কিষান বেড়ে যে গাওয়াইতেছে সেটা আমরা শুনতেছি। কিন্তু আমার আরেকটা জিনিস আছে জানো না, সেটা হচ্ছে তুমি ভালো অনেক কেউ বাসো, কিন্তু তুমি কি প্রেম করো? আমরা কিন্তু জানতে চাইতেছি যে তুমি প্রেম করছো নি। মান্নাদের একটা গান আছে, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। এই গানের অন্তরাটা একবার শুনি। প্রেম প্রত্যেকের মানুষই একটা জায়গা বানায়, ঠিক আছে? এবার আমি আমার মা বাবারও প্রেম করি, কিন্তু মা বাবারা ওটার ভালোবাসা করে, ভালোবাসা করে। আচ্ছা, এই জন্য আমি উল্লেখ করছি প্রেম। মা বাবারে ভালোবাসি, কিন্তু প্রেম তো আমরা অন্য কেউ প্রেম হয় না। আমার লাইফে ভালোবাসা, প্রেম সবকিছুই আমার গান বাজনা প্রথম। দ্বিতীয়ত আমার লাইফে যে আছে আমার লাইফ পার্টনার, সে আমারে লাইফে এতটাই মোটিভেট করে, এই মোটিভেশনের কারণেই আজকে এতটা ভালো প্লেসমেন্ট করতে পারতেছি প্রত্যেকটা কাজ। আর দেখো লাইফে একটা ভুল সময় আয়, একটা ঠিক সময়ও আয়। এই ভুল সময়টারও কেউ না কেউ কাজে লাগাইতে পারে। আমার যখন একটা ভুলও প্রেম হয়েছে, তো ওইটার থেকেও কিন্তু আমার একটা গানেরই সৃষ্টি হয়েছে, যেটা সত্যি। মেহেরবাগান, এটা আমার একটা ভুল প্রেমের থেকে গান সৃষ্টি।
এমন প্রচুর গান আমার এখনও খাতার ডায়েরিতে লেখা। এই বাঞ্জারা গানটাও এই যেটা টি সিরিজে দেওয়া, এটার মধ্যে আমি একটা মানে আমার প্রথম অ্যাজ এ লিরিসিস্ট, অ্যাজ এ মিউজিক কম্পোজার, অ্যাজ এ টিউন কম্পোজার আমি কাজ করলাম। কিন্তু এই গানটার মধ্যে আমি যেগুলি ওয়ার্ড ইউজ করছি সেই ওয়ার্ডগুলি একটু কারণে সরাই দিতে লাগছে, কারণ এগুলি বেশিরভাগ উর্দু ওয়ার্ডস, মুক্তালিফ, আচ্ছা, মুকাসসার, এগুলি ডিলিট। সব সরাইতে লাগছে। আরও কিছু ওয়ার্ডস আছে ওইগুলির সরাইতে লাগছে, বাট ওইগুলির প্রত্যেকটা একটা মিনিং, বুঝছি। যে কি কারণে তোমার লাইফে কেউ একজন আছে, হুম এটা তো আমরা বুঝছি। তো আমি যাতে তুমি এন থেকে তাই না কিছু কও গানের মাধ্যমে, গান গায়ে কইতে এমনি ওয়ার্ডে না, শব্দ আমরা গান দিয়ে শুনতাম চাইতেছি। मेरे दिल की राहतों का तू जरिया बन गई है, तेरे इश्क की मेरे दिल में कैद बन गई है, तेरा जिक्र हो रहा है, तेरा जिक्र हो रहा है, इबादत की तरह तुझे याद कर लिया है, आयत की तरह। এই গানটা যারা শুনতেছেন আমাদের শ্রোতারা, তারা তো শুনতেছেন, কিন্তু লাইভ শুনে যে আমি একটা ফিল পাইতেছি, এটা আমি তো হয়তো শব্দ দিয়ে প্রকাশ করতে পারতাম না, কারণ আমার কাছে অত শব্দ ভান্ডার নাই। তো আজকে আমি যা শুনতেছি সবগুলি, আমি সবটি একটা জিনিসই আজ বুঝতে পারতাছি, যে আমি এক জায়গায় শুনছিলাম যে মিউজিক থেরাপি, আমি ওটা ফিল করতেছি যে গান নর্মালি শোনা যন্ত্রের মাধ্যমে সেটা একরকম, আর কারো কাছ থেকে এইভাবে শোনা, দুইটার মধ্যে অনেক পার্থক্য। আমি আজকে এখানে বসে আমি বুঝতেছি যে মিউজিক থেরাপিটা কি হইতে পারে। যদি কোনো মানুষের সঙ্গে না বসেন আপনি, তাহলে আপনি বুঝতেন না যে গান আপনার কতটা নাড়া দিব। পুরো বিশ্বর মধ্যে মিউজিকই একটা এরকম একটা জিনিস যেখানে একটা পাগলরে ভালো করে, একটা ক্যান্সার পেশেন্টরে ভালো করে। এটা পসিবল এই কারণে, যখন এই যে স্বর সৃষ্টি হয়েছে, মানে সরগম, আমরা যেটা অ্যাকচুয়ালি যেটার উপরে বেস কইরা, ঠিক আছে, যেমন অবভিয়াসলি আমরা উৎপত্তি আমরা মা বাবার থেকেই, তো স্বর হইল গিয়া গানের উৎপত্তি। তো গান দিয়া জাস্ট আমরা সবাইরে বুঝাইতে পারি, কিন্তু টেকনিক্যালি যদি বুঝতে চাই তাহলে এখানে স্বরের প্রাধান্য খুব বেশি। মানে যে 12টা স্বর আছে, সা রে রে গা গা মা মা পা দা দা নি নি যা, এখানে টোটাল 12টা নোট আছে। এই 12টা নোটরে এমনভাবেই তোমার সাজায় দিব, তোমার রোম খারাপ হয়ে যাবে। এখানে কাহিনীটা, এখানে রাগ উৎপত্তি, এখানে স্বর থেকে সুর হইতাছে, সুরের সঙ্গে কথা মিললে সেটা একটা গান হইতাছে। এইখানে গিয়া তুমি যেখানে মিউজিক্যালি থেরাপি পাইতাছো। গান একটা পাগলরেও ভালো করে দিতে পারে অবভিয়াসলি, তাহলে মন খারাপ যার আছে তার আনন্দও দিতে পারে। অবভিয়াসলি এটাই। তোমার একটা কথা আমার খুব ভালো লাগছে, যে আমাদের উৎপত্তি মা বাবার থেকে। আমি চাই তুমি আমাদের এই বার্তালাপ অনুষ্ঠান থেকে তুমি মাসিমণিলে 2টা লাইন কয়ে যাও, এগুলি স্মৃতি হয়ে থাকবো আমাদের এই বার্তালাপ অনুষ্ঠান। মা অ্যাকচুয়ালি আমার কাছে খুব মাইনে রাখে, এই কারণে যে আমি এমন এমন সময়ে হার মানছি যেখানে আমার মা আমার পাশে দাঁড়াইছে। ইটস ভেরি হার্টফেল্ট, বাট এমনও দিন গেছে যে কলকাতা শহরে যখন স্ট্রাগল করতেছি প্রায় 4-5 মাসের মতো, আমার হাতে 1 কাপ চা খাওয়ার পয়সা নেই। তো মা যেমনি হোক জোগাড় করে টাকা পাঠাইছে। সাধারণ একটা ফ্যামিলিও চলতেছে আমরা, প্লাস আমি এরকম একটা দূরে থাকি, অক্ষণ আজকের দিনে দাঁড়ায় হয়তো বা কিছু টাকা রুজি রোজগার হয়,
যাই হয় ওইটা দিয়ে সেটা আমরা ফ্যামিলি চালাতে পারি। কিন্তু একটা টাইম খুব স্ট্রাগল করতে হয়েছে আমার গান বাজনা নিয়ে। তো ওইখানে দাঁড়ায়া আমার মা আমার লিগা যা করছে এটা মানে এটার এটার কোনোদিনও কেউই কোনোদিন ঋণ শোধ করতে পারবো কিনা আমি জানি না। মা বাবার ঋণ কোনো সময় শোধ করা যায় না। মাসুমুনিরে তুমি গান গা শুনাইলে কিতা শুনাইবা? আমি জানতাম সেইটা। আচ্ছা, মারে তুমি এনতে গান দিয়ে কিতা শুনাইবা? जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ मैं, एक दिन चमकूंगा लेकिन तेरा सितारा हूँ मैं, माई रे माई रे, तुझ संग मेरी अधूरा रहा, माई रे माई रे, मुझसे ही रूठी मेरी परछाई, ओ जीना 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 जी ओरा गुलाल, माई तेरी चुनरिया लहराए। এই গানটা শুনাস না আমার এটা কি কয় জানি না, গুজবাম কয়। আমি জাস্ট আমার মনে হইতাছে এরকম কিছু একটা হয়ে গেছে। গাইতে পারি না অনেক সময়, মানে এরকম ফিল আয় না ভেতর থেকে যে অক্ষণই মানে কান্দা দিব, ওইটাই আমি কইতে চাইতেছি যে মানে গাওয়া যায় না অনেক সময়। কোন জানা কারণ গানটা শুনে আমার নিজের মার কথা মনে পড়ে গেছে গা। তো আমি প্রথম দিন যখন এই বড় মা যখন স্টেজে গাই, আমি গাইতে পারতাম না, অর্ধেক গায়ে আটকে গেছি আমি। খুব মানে ক্লোজ রিলেট হয়ে যায়। যেমন দেখো দুর্গাপূজার সময় এত গান হ্যাঁ অনেক প্রোগ্রাম থাকে তো। থাকে, কিন্তু আমার লাইফে একটা ব্রেক পাইছি আমি। কি? এবার এই ব্রেকটা এটা সোম জেডবির থ্রু হয়েছে। কোনটা? এই দুর্গাপূজার সময় প্রথম কাজ করা শুরু হয় আমার, দুর্গাপূজার গান বানাই, যেই গান ত্রিপুরা রাজ্যের মধ্যে মানে সুপার ডুপার হিট। আর এই গান মানে প্রথম ব্রেক পাওয়া, মানে সোম জেডবির সঙ্গে প্রথম কাজ করা। গানটা কইবা না, গানটা গাইবে। গানটা আমরা সবাই গাওয়া অবস্থা শুনতে, ওই নাম করলে হইতো না, আমরা শ্রোতারাও সবাই গানটা শুনতে চাইতেছে, দুই লাইন গায়ে। আরে এটা অনেক না পুরোনো গান। যাই হোক, আমরা যে অনুষ্ঠানটা আজকে করতেছি সেটা একটা সুরেলা অনুষ্ঠান। মানে প্রথম গান তো, মানে প্রথম গান সবারই একটা এক্সাইটমেন্ট। আর এই গানের মধ্যে অনেক কিছু কথা, মানে কথাটা হইলো গিয়ে এই গানটা না টোটালি কিরকম জানি একটা ফেড মনে হইতাছে, যে গানটা একদম মানে জাস্ট নর্মালি হইতাছে। বাট আমি এটার মধ্যে কিছু কিছু এলিমেন্টস ইউজ করি, হে হা হো এসব জিনিস ইউজ করা। আর তাপস দাও এটার মধ্যে অ্যাগ্রি করে, যেহেতু আমরা তাপস দা এই গানের মিউজিক ডাইরেক্টর। তো গানের লাইনটা হইলে গিয়ে সেটা, তোরা কোথায় গেলি আয়না নিয়ে ঢাক, ঢাক বাজাইয়া শাক বাজাইয়া বোদনে দে ডাক, আশ্বিন মাসে ভগবতী আইলো বাপের বাড়ি, চার সাওয়ারে হাতে দইরা স্বামী ভোলা সারি, আশ্বিন মাসে ভগবতী আইলো বাপের বাড়ি, চার সাওয়ারে হাতে দইরা স্বামী ভোলা সারি, তোরা ঢাক বাজা তোরা ঢাক বাজা তোরা ঢাক বাজা কাসর বাজা জয়ধ্বনি কর, মা আইছে পুজি লইয়া একখান বছর পর, তোরা ঢাক বাজা বাহ, এই যে লাইনটা গাইলাম, মানে তোরা ঢাক বাজা কাসর বাজা বোদনে দে ডাক। তো এই লাইনটা অ্যাকচুয়ালি আমি না, যে মেইন লাইনটা, যে মেইন সুরটা, ওইটা কিন্তু তখনও গাইছি না আর আজকেও গাইছি না, কারণ আমি গাইছিলামই হারমোনাইজ নোটটা। এই গানের যে হারমোনিক্যাল যে নোটগুলি আছে বা যে এলিমেন্টসগুলি, ওইগুলির লিগেই আমার ফিট করা হয়েছিল এই গানের মধ্যে। পরবর্তী সময়ে যত দুর্গাপূজার গান করছি সব ভোকাল এলিমেন্টসের লিগেই আমার ডাকছে, অ্যাজ এ সিঙ্গার নয়। এইটাও একটা মজার জিনিস। তুমি এত সুন্দর সুন্দর গান গাও, তুমি এত সুন্দর সৃষ্টি করো গানটির বা তৈরি করো, কোনো সময় মনে হয়েছে যে গান আর কোনোদিন গাইতামই না?
এরকম কোনো সিচুয়েশন আছে যে না আমি আর গান গাইতাম না? আমার লাইফে এরকম শুনছি আর কি, তো কইলাম আর কি যে তোমার কখনো সবার মনে হয়েছে না? সবার স্থানেই কোনোদিন না কোনোদিন মনে হয়েছে হ্যাঁ যে তুমি তোমার কাজের হ্যাঁ, প্রতি হ্যাঁ, হ্যাঁ। একটা মানে অনীহা। অনীহা। হুম। তো কি হয়, আমরা যে পরিশ্রমটা করতেছি ওই পরিশ্রমটার যখন ফল না পাই তখন এই জিনিসটা আয়। বাট ভগবান ইচ্ছা করেই করে ধৈর্য, আর কোয়া হয় ধৈর্যই মহৎ ধর্ম, অবভিয়াসলি। তো আমরা মানুষ মানে ধৈর্যটা ধরে রাখতে পারি না। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, ধৈর্য সাথে আর করতামই না। এরকম প্রচুর গান আছে আমি আর করছি না, আমি আর টিউন করছি না, আমি গান বানাইছি না, বা ওই গানটা পার্টিকুলারলি ওই গানটা আমি আর গাইছি না, যেহেতু আমার দ্বারা আর হইতাছে না। ঠিক তার 2 দিন পরেই আবার গলা দিয়া বেরিয়েছে গানটা, অটোমেটিক্যালি আইছে। বুঝতে পারছি। কোনো সময় এটা সবার লিগা কোনো সময় যখন হইতাছে না, না এটা জোর করে করতে যাবেন না, এটা অটোমেটিক্যালি হইব। এটা আজকে হোক কালকে হোক, এটা অটোমেটিক্যালি হইব। বুঝতে পারছি। একটা ওয়ার্ড আছে আমাদের সবার লাইফে, এটা আয়, সেটা হইছে অবহেলা। সেটা কোনো সম্পর্কে হইতে পারে, কোনো স্থানে হইতে পারে, কোনো কালে পাত্রে, যে কোনো জায়গাতে হইতে পারে। প্রত্যেকটা মানুষের লাইফে এই অবহেলা আয়। তোমার লাইফে কি রূপে আইছে, কিভাবে আইছে, এটা আমি জানতে চাইতেছি। আমার লাইফে এরকম অনেক জিনিস আইছে যেগুলির আমি অবহেলা করে দূর করে দিছি। বাট যদি আমি এগুলির অবহেলা না করতাম তাইলে হয়তো বা আজকে এই জায়গাটা থাকলাম না, হইলে আজকে অন্য একটা জায়গা থাকলাম, কোনো না কোনো একটা জায়গা থাকলাম হইলে আজকে হয়তো বা তোমার কাছে পডকাস্টে বইতাছি, হয়তো বা আমি কোনো মুম্বাইতে থাকলাম হইলে, কোনো একটা গানের কাজে ব্যস্ততা থাকলাম হইলে আজকে হয়তো বা অরিজিৎ সিং এর জায়গা থাকতে পারলাম হইলে। বাট আমার মনে হয় না আমি সব কিছু সময়ের দোষ দেই না, যে সব সময় সাপেক্ষে হইলেই যে সব কিছু ঠিক হবে, সময়ের বাইরেও কোনো কাজ ভালো হইয়া যায়। এবার অবহেলাটা না করাটাই মানে একটা মানুষের দরকার, যে অবহেলা করা উচিত না। যখন একটা কাজ হইতেছে, যেরকম আমি একটা কাজ, অনেক সময় কি হয়, কাজটা হইতেছে না, আজকে করুম, এই কালকে করুম, এই পরশু করুম, অক্ষণ আমার কাজের চাপ হয়ে গেছে, কারণ একদিনে আমার কমপ্লিট করতে লাগতেছে, সব জমে গেছে। সব জমে গেছে। তো অবহেলা না করাই উচিত। অবহেলা না। তোমারে কখনো কেউ অবহেলা করছে? প্রচুর হয়েছে। আরে হ্যাঁ, গান ভালো গাইলে কি তুই, হ্যাঁ ও এর দেওয়া হইতো না, একটা বাইটটা বাইটটা মানুষ এর স্টেজে দেখাই যায় না। অনেক ক্ষেত্রে হয়, আজকের দিনে অনেকে কয় একটা পডকাস্ট, আজকের বার্তালাপ অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠান, তোমারও তো আমি অন্য রূপে চিনি, এই রূপে ফার্স্ট টাইম। তো আজকে এখানে বইতাছি বিল্লা কইতাছি, এই জায়গাটা তুমি অর্জন করছো, কিন্তু আজকে তোমার সঙ্গে আমি বইতাছি, আমার সঙ্গে তুমি বইতাছো, তো এই যে বসাটা কিন্তু এত তাড়াতাড়ি পসিবল হয়েছে না। আমিও ভাবছি যে আরে কবে যাবো মিঠুনদার লগে দেখা করতে। তো এটা একটা বিষয় হইয়া দাঁড়ায় যে কিছু কিছু মানুষ এরকমও কয় যে আরে হ্যাঁ কত বড় সিঙ্গার হয়ে গেছে, হ্যাঁ এত টাকা চার্জেস করে। এখনও ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নাই, দেয়ার হ্যাভ নো মিউজিক ইন্ডাস্ট্রি, যেখানে দাঁড়ায় ছেলেবেলেরা যারা আর্টিস্টরা আছে তারা ভালো কোনো কাজ করতে পারবে। এখানে কোনো ভালো মুভি হয় না যেটা আগামী দিনে আমরা কইতে পারি যে এটা টলিউড মুভি বা ত্রিপুরা স্টেটের মুভি। অনেকে করতেছে, বাট ইন্ডিভিজুয়ালি দেয়ার হ্যাভ নো ইন্ডাস্ট্রি রাইট নাও। মিউজিক স্টুডিও তো আছে, বাট স্টুডিওটা এখন আর কোনো কাজে লাগে না। সরকারি রেকর্ডিং স্টুডিও তোমরা জানো কি না, যেটা প্রায় 2 থেকে 3 কোটি টাকা খরচা করার পরে এই স্টুডিওটা হয়েছে আমাদের ত্রিপুরাতে। ইয়েস, যেইখানে এশিয়ার সবচেয়ে বড় সাউন্ড ইঞ্জিনিয়ার আয়াসিরা এটারে মডিফাইড অ্যান্ড যা যা সিস্টেমেটিক্স আছে ওইটারে বানায় দেওয়া গেছে, যেখানে 2টা সাউন্ড মনিটরের দাম 16 লক্ষ টাকা। জেনেলিকের মনিটর তুমি সার্চ করো। কোন জায়গায় আছে এটা? হ্যাঁ, এটা আছে কলাক্ষেত্রের মধ্যে, নজরুল কলাক্ষেত্রে।
আমাদের নজরুল কলাক্ষেত্রের মধ্যে এত সুন্দর একটা স্টুডিও আছে আমরা জানি না। এখন তুমি যাও, এটাতে ধুল পড়া একটা কিচ্ছু নাই এটার মধ্যে। প্রুটুলস ইনস্টল করা আছে, যে প্রুটুলসের দাম হইল গিয়ে 3 লক্ষ টাকা। শেষ, স্পয়েলড। 2টা মনিটর স্পয়েলড, নষ্ট। একটা ভালো জিনিস, তার থেকে আমরা কি শিক্ষা পাই? যে একটা ভালো জিনিস যদি একটা অজানা ব্যক্তির হাতে যায়, তখন ওই ভালো জিনিসটাও নষ্ট নষ্ট হয়ে যায়। হয়ে যায়। এই কারণে কোয়া হয়, যখন একটা জিনিস তুমি বুঝা শুনা কারোর হাতে দিতেছো, দ্যাট মিন্স তুমি আগে এটারে পারখো ঠিকঠাক সে মতো, এটারে চালাইতে পারবো না, যে রক্ষা করতে পারবো আমি না। যেই জিনিসটা তার হাতে তুলে দিতেছি, এই জিনিসটা ধরে রাখতে পারবো কিনা। অনেক কিছু বুঝা শুনেই একটা মানুষের হাতে একটা জিনিস দিতে লাগে, তখন ওই জিনিসটা ঠিকঠাক থাকে। যদি আজকের দিনে এই যে মিউজিক ইন্ডাস্ট্রিটা থাকতো, তাহলে কিন্তু আজকে এই কথাটা কইতে সাহস পায় না যে হ্যাঁ কোনখানের এত বড় সিঙ্গার যে এত টাকা চার্জেস করে। এটা কইতে বাধ্য হয় আজকের দিনে দাঁড়ায় আসিরা। আমি এতগুলি কাজ কইরায় আসিরা, আমি একটা চার্জেস পাই না। অথচ বাইরের একটা মানে ডিগ্রেড ও না, এই আর্টিস্ট আয়াসিরা লাখ লাখ টাকা চার্জেস কইরা সরকারের কাছ থেকে নিয়ে যাইতেছে, এবং ইনস্ট্যান্ট শো করার আগেই ফুল পেমেন্ট হয়ে যেতেছে তার। আর আমরা হইলে লোকাল আর্টিস্ট, আমরা বৈশা থাকি 1 মাস 2 মাস 3 মাস, আমরা পেমেন্ট আইয়েই না হাতে। এখনও স্টিল না, প্রচুর পেমেন্ট আমার হাতে আইছে না। এই কারণে অনেক আর্টিস্টরা আছে যারা এখান থেকে ছেড়ে গেছে। তুমি দেখো নিজের চোখেই বুঝতে দেখো, পারছি আমি। অনেক আর্টিস্ট নাই এখানে। তাহলে আমাদের ত্রিপুরাতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি এখনো কিছুই নাই। না, এখানে কোনো ডেভেলপমেন্ট নাই, হইছেই না। আর আগামী 10 বছরে হইব কি না এটারও সন্দেহ আছে। এটা হওয়া দরকার তো। এটা হওয়া দরকার, একজন বোঝের লোক দরকার, যে বুঝবো। আর যে বুঝবো তার তার হাতে কোনো কাজ দিতেছেই না। যারা বোঝে তার হাতে কোনো কাজ নাই, তারা দিতেছে না বোঝার লিগে। যদি এই জিনিসটা যদি দিত তার হাতে, তাহলে আজকে একটা বিশাল বড় মিউজিক ইন্ডাস্ট্রি থাকতো, আজকে একটা সিনেমা ইন্ডাস্ট্রি হতো প্রপার। আমি পুরাপুরি গভর্নমেন্টের দোষ কই না, আমরা আর্টিস্টরাও এটার লিগে আর্টিস্টরা এর দায়ী। মধ্যে দায়ী আছে। কি করতাছি মানে এটা এটা আজকে এখানে বইয়া কইতে পারতাছি এই কারণ যে এটা দর্শের কাছে যাইব, যে যারা আর্টিস্টরা আছি তারা কি করে স্বল্প কিছু টাকার লিগা, যেমন ধরো না তুমি একটা বাজেট করলা, দুর্গাপূজার শো আইলো তোমার হাতে, আর্টিস্টের হাতে, আর্টিস্ট নাই হোক মানে যে শো অ্যারেঞ্জারের হাতে আইলো বা ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে আইলো। এবার ইভেন্ট ম্যানেজমেন্ট কি করে, কয়ে দিল যে আমার আপনার এই শোটাতে আমার 1 লক্ষ টাকা বাজেট। ঠিক আছে, তারা এগ্রি করছে। আর তারা কি করে, আরেকটা অ্যারেঞ্জাররা যখন জিজ্ঞেস করে, তারা তখন কইলো যে আমরা একজন লোক কথা কইছি, তাই না 1 লক্ষ টাকা চাইছে। কি 1 লক্ষ টাকা চাইছে? আরে আমি তো আপনার 10,000 টাকা দেওয়া করে দেবো। কি হলো ব্যাপারটা? রেট কাটেনি। ওই যে 1 লক্ষ টাকার থেকে ডাইরেক্ট 10,000 টাকা আইছে। প্রোগ্রামটা যখন কইরায়ে তখন এই 10,000 টাকাটাও আর আনতে পারে না। কেরা আনতে পারে না? 10,000 টাকার প্রোগ্রামটা 10,000 টাকারই প্রোগ্রাম হইতেছে। তো তারা এটাই বুঝতেছে না যে মার্কেটটা পুরাটাই একটা সিমিলার বেসিক, প্রত্যেকটা কাজের মধ্যে 1-2 টাকা হেরফের করা যায়, বাট এতটা তুমি হেরফের করলে তো অবভিয়াসলি তারাও পরবর্তী সময়ে যে 1 লাখ টাকা চাইতেছে তারা কইবে আরে আপনি যতই ভালো হন, এত 10,000 টাকা দেওয়া করছে, এখন আপনি করেন না হয় আপনারা আরো 2,000 টাকা বাড়াই দিন। এইটাই বুঝতে পারছি। ভ্যালুটা কি হলো, ভ্যালুটা টোটালি ডাউন হয়ে গেল। তো ত্রিপুরাতে এই কারণে মানে যতক্ষণ না ইন্ডাস্ট্রি হইব ততক্ষণ এইসবই চলবে। এই রিয়ালিটির থেকে বাইরে আমরা এখন আরেকটা জিনিস আমি এখনই যাবো, সেটা হইছে আমরা আমাদের কিষান বাইরে শ্যামা সঙ্গীতের মাধ্যমে চিনি, অনেক গানের মাধ্যমে চিনি, কিন্তু একটা গান আছে না যেটা এখন আমাদের সবার মনে মনে চলে, আর এটা কিন্তু গানটা আমাদের ত্রিপুরাতেই বানাইছে এবং ত্রিপুরার আর্টিস্ট দিয়েই এটা করছে। নাই থাকবি এই গানটা আমরা শুনতাম চাই, আর এটা শুনতেই চাই কারণ হচ্ছে এটা সবার ঘরে ঘরে বাজে। আমি যখনই শুনি বা যাই দিয়ে এটা চলে। অ্যাকচুয়ালি নাইথক্তি মানে সুন্দরী। নাইথক্তি এই গানের লেখা সৈকত সরকারের। এই গানের সুর করছিল সুরজিৎ পাটারি। তারা আমার প্রথম শুরুয়াতি, যারা আমার সঙ্গে কাজ করা শুরু করছে, এখনও স্টিল না আমরা একসঙ্গে কাজ করি।
সুরজিৎ দা খুব ভালো কম্পোজার এবং সৈকত সরকার খুব ভালো লিরিসিস্ট। তো এই গানটা যখন আমরা যখন নিয়ে বই আমার কাছে আয়ে যে একটা গান বানাম কি নাইথক্তি তোমার এটা গাইতে লাগবে। তা আমি কইছি আরে আমি গাইতাম না। আরে কর রে ভালো হইব রে, সৈকত কইতাছে চল করি তাহলে। নর্মালি আমার যে সেট আপ ওই সেট আপেই রেকর্ডিং করি। তো এটা করার পরে অনেক কিছু নয়েজ ফয়েজ থাকে, তো তার কারণে তাপসদা কইতাছে একটা ভালো একটা স্টুডিও থেকে রেকর্ডিং করো। তখন ওই আমার কিবোর্ডিস্ট নরোত্তম সিনহা, আমরা ত্রিপুরা রাজ্যের খুব ভালো মিউজিক আর্টিস্ট মানে কিবোর্ডিস্ট অ্যান্ড দাদা খুব ভালো মিউজিক কম্পোজার। তো দাদার এখানে যাই, গ্যাসের এই গান রেকর্ড করি। ও নাই থক্তি ও নাই থক্তি ও নাই থক্তি হো আং ন হামজাগো ও নারে নারে না নারে নারে না নারে নারে হে না না নারে 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 না নারে নারে না নারে নারে এই না না না। এই গানটা কিন্তু Just খুবই সুন্দর। একটা এত সুন্দর লেখা গান। মানে পরে আমরা যে নাইথুকদি 2 বানাই, মানে বিশ্বজিতের প্ল্যান আসলো যে এটার মধ্যে আমিও অ্যাক্টিং করি। আচ্ছা, আমি কইছি না আমি করতাম না অ্যাক্টিং। তো এক কয় মানে অনেক দিন ওয়েট করছে আমার লিগে। তো তার মধ্যে তো আমি কলকাতাতেও আসলাম। আচ্ছা ঠিক আছে তাহলে কইরা নি। বাট নাইথুকদি 1 এর পরে নাইথুকদি 2 এত ক্রেজ পাইবো আমি ভাবছি না। কিন্তু আমরা প্ল্যান আছে নাইথুকদি 3ও আমরা রিলিজ আচ্ছা করব। আচ্ছা এবার 3তে খুব বেদনাদায়ক হইব, এটাও কইয়া দেই সবাইরে। এটা বিশ্বজিতের করার ইচ্ছা নাই, বাট আমরা প্ল্যান আছে, আমরা রাজি করাইলাম। না না এটা আমরা আমরা এই অনুষ্ঠানের থেকে বিশ্বজিৎ ভাইরে রিকোয়েস্ট করতেছি যে আমরা নাইথুকদি 3 চাই। আমরা নাইথুকদি 3ও করুম, যেখানে খুব একটা বেদনাদায়ক সিন হইব। মানে এটাই আমরা প্ল্যান। ককবরকের সঙ্গে বাংলার যে এত সুন্দর মিশ্রণ হইতে পারে আমি কোনোদিন ভাবছি না। আর এটা লইয়া সেটা মানে আমার একটা বিশাল বড় প্ল্যান। মানে কোনোদিন যদি দাঁড়াই আমি, আজকে যতগুলি তোমরা স্টুডিও দেখো, বাইরে কোক স্টুডিও দেখো, আরো বিভিন্ন ধরনের স্টুডিও দেখো, আমার না লাইফের মানে আমার একটা ড্রিম আছে, বাড়ি গাড়ি সবই, বাট এটা আমার কাছে খুব মানে একটা মানে খুব মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট হইব যদি আমি কোনোদিন এরকম একটা স্টুডিও বানাইতে পারি যেখানে বড় বড় আর্টিস্টরা আইব, এরকমভাবে গান অ্যারেঞ্জমেন্ট হইব। আর যারা যারা ইন্ডিয়ার যত যত বড় বড় আর্টিস্টরা আছে তারা নিয়ে কাজ করুম। আমি অলরেডি প্ল্যান করে রাখছি যে আমরা আমার যে ত্রিপুরার যে ককবরক ল্যাঙ্গুয়েজ এটার সঙ্গে যে বাংলার যে এত সুন্দর মিশ্রণ হইলে পরে এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি হয়, যে কালার উইথ কালার মিক্স হওয়ার পরে যে একটা সুন্দর কালার ক্রিয়েট হয়। তো এই জিনিসটা না আমি ওয়ার্ল্ড ওয়াইড ডেসক্রাইব করতে চাই আর কি। এটাই আমার একটা ড্রিম, মানে আজকের দিনে দাঁড়ায় এটাই আমার সবচেয়ে বড় ড্রিম। আমি চাই যে আমাদের ভাইয়ের এইরকম একটা ড্রিম, যেটা আমাদের ত্রিপুরার বিশ্ব দরবারে নিয়ে যাব, ড্রিমটা যেন সত্যি হয়। আর আমরা প্রায় প্রায় আমাদের এই সুরেলা বার্তালাপের এই পর্বের প্রায় প্রায় শেষে আয়া পড়ছি। আমরা আজকে অনেক কিছু জানলাম, এত কিছু জানলাম যে কিষান ভাইয়ের মুখ দিয়ে যে গানগুলি শুনলাম, কিষান ভাইয়ের লাইফের কিছু ছোটো ছোটো ঘটনা, এগুলি আমাদের স্মৃতিতে খুব ভালোভাবে রইব, আমরা রাখুম। আমরা চাই আপনাদের কাছে এরকম কিছু অনুষ্ঠান যেগুলি আপনাদের আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু অজানা ঘটনা এবং অজানা কথা এবং অজানা কিছু মানুষের লাইফের কিছু অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আনতাম। তো আজকের আমাদের এই অনুষ্ঠানটা প্রায় প্রায় অন্তিম পর্যায়ে পড়ছে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এইরকম ছোটো ছোটো অনুষ্ঠানগুলি করতেছি, পর্বগুলি বানাইতেছি। আপনারা কমেন্টে জানাইবেন যে আপনাদের এই অনুষ্ঠানগুলি কেমন লাগলো। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এই বার্তালাপটা কিন্তু অন্য পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব না। আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি করে লাগবে। আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কিষান ভাইরে জানাবো যে তার নতুন যে 2টা গান আজকে বইলা গেল, যে নতুন 2টা গান আসতেছে, এগুলির আমরা অপেক্ষা করতেছি। আমরা অপেক্ষা করুন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতেছি। রাধে রাধে।